হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তোমরা অলরেডি ইতিহাসের ভিডিও পেয়ে গিয়েছো। এবার ভূগোল সংক্রান্ত ভিডিও আমি দিচ্ছি। আজকে আমরা ভূগোলের দ্বিতীয় অধ্যায় দুটো ভাগে ভাগ করে নিয়ে পড়ব। আজকে তার প্রথম ভাগটার ভিডিও তোমরা পাবে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অস্থিত পৃথিবী। এর প্রথম ভাগ আলোচনা আরম্ভ করছি। একদম প্রথমেই দেখবে বেশ কতগুলো ছবি দিয়ে দিয়েছে। ছবিগুলো আমাদের মনে ভয় ধরায়, তাই না? কি আছে? অগ্নুৎপাত, সুনামি, ভূমিকম্প, ভূমিধস। চ্যাপ্টারের নাম তোই সেটা, অস্থিত পৃথিবী। স্থিত নয়, অর্থাৎ পরিবর্তনশীল। ঠিক আছে? কি বলছে? পৃথিবীকে আপাতভাবে শান্ত, স্থির বলে মনে হয়, কিন্তু ওপরের এই ছবিগুলো, ঘটনাগুলো দেখলে আমাদের ধারণা বদলে যায়। পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত ভূমিকম্প, অগ্নুৎপাত, ভূপৃষ্ঠের স্মরণ, পর্বত সৃষ্টি, ধস, হিমানি সম্প্রপাত প্রভৃতি ঘটনা ঘটে চলেছে। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এর প্রধান কারণ হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা সরণ। আমাদের পায়ের তলায় ভূপৃষ্ঠটা প্রতিনিয়ত সরছে, আর আমরা বুঝতেই পারছি না। বিষয়টা একটু বিস্তারিত বুঝে নেওয়া যাক। এর আগের অধ্যায়ে আমরা পড়েছিলাম পৃথিবী প্রথম ছিল একটা গ্যাসীয় পিণ্ড, সেখান থেকে তরল হলো, তারপর দুধের ওপর যেমনভাবে স্বর পড়ে সেরকম একটা স্বর তৈরি হলো। সেই স্বরটাই হচ্ছে ভূপৃষ্ঠ, যেখানে আমরা আছি। তাহলে সেই স্বরটা তো স্বাভাবিকভাবে দুর্বল হবেই এবং সেটা সরবে, তাই না? আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, ভালো করে নামটা মনে রাখবে। আলফ্রেড ওয়েগনারের তত্ত্ব, মহীসঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকে জানা যায় প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে প্যানজিয়া, তার নাম প্যানজিয়া, অবস্থান করত। এর চারিদিকে ছিল বিরাট মহাসাগর, নাম হলো প্যান্থালাস। তাহলে আমরা এখন যেটা এত রকম মহাসাগর, মহাদেশ দেখছি, তখন এত ছিল না। তখন সমস্ত স্থলভাগ ছিল একসঙ্গে। কে বলছেন? ওয়েগনার বলছেন তার মহীসঞ্চরণ তত্ত্বে। তার নাম কি? তার নাম হলো প্যানজিয়া। এবং এই প্যানজিয়ার চারপাশে হচ্ছে শুধু মহাসাগর, তার নাম হলো প্যান্থালাস। প্যানজিয়া হচ্ছে স্থলভাগ, বিরাট বড় স্থলভাগের নাম প্যানজিয়া। আর সমস্ত সাগরগুলো একসাথে, তার নাম হলো প্যান্থালাস। মহাসাগরগুলো একত্রে। পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চালিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক বা সিয়াল, SiAl, সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যে ভূত্বক, বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বক সীমা, সিলিকন আর ম্যাগনেসিয়াম, এর ওপর বিভিন্ন দিকে সঞ্চালিত হয়। আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম যেখানে যেখানে মহাদেশ আছে তা সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি বলে তার নাম হচ্ছে সিয়াল। আর যেখানে যেখানে মহাসাগর, তার তলায় তো স্থলভাগ রয়েছে, জলটা তো তার ওপরে, এখানে কি আছে? সিলিকন আর ম্যাগনেসিয়াম, সীমা। এই সিয়ালটা ভেঙে গিয়ে কি হলো? চারিদিকে ছড়িয়ে পড়লো। কার উপরে? তাহলে সীমার উপরে গিয়ে জমবে। তাহলে শিয়াল গিয়ে সীমার উপরে জমবে। কিন্তু মহীসঞ্চরণ তত্ত্ব থেকে মহাসাগর সৃষ্টি, পর্বত গঠন, ভূমিকম্প, অগ্নুদ্গমের মতো ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ধারণার উপর ভিত্তি করেই 1960-এর দশকে পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি এর মাধ্যমে ভূবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে, যা প্রায় সমস্ত রকম ভূপ্রাকৃতিক বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট ও সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। পিচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার, মর্গান প্রভৃতি ভূবিজ্ঞানীরা পাত সংস্থান সম্পর্কে গবেষণা করেন। ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক কতগুলো শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত। এগুলোকে ভূবিজ্ঞানীরা এক একটা পাত বলেছেন। পাত, ওই স্বরগুলোকে নাম দিচ্ছে পাত। পাতগুলোর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তুলনায় বেধ খুবই কম, অর্থাৎ বিরাট চওড়া কিন্তু মোটা নয়। এই বইয়ের পাতার মতো অনেক চওড়া, অনেক বড়, কিন্তু বেধ বেশ কম তুলনামূলকভাবে। পাতগুলো গড়ে 70 থেকে 150 কিলোমিটার পুরু, ভূপৃষ্ঠ থেকে
বহির্গুরুমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ার স্তর পর্যন্ত পাতগুলো বিস্তৃত। তাহলে কোন পর্যন্ত বিস্তৃত? ভূপৃষ্ঠ থেকে বহির্গুরুমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ার যে স্তর পড়েছিলাম এর আগে, অ্যাস্থেনোস্ফিয়ার মানে দুর্বল স্তর, সেই পর্যন্ত বিস্তৃত। পিচ্ছিল অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চরণ করছে। অ্যাস্থেনোস্ফিয়ার পিচ্ছিল কেন? ভেতরটা তরল, তার উপরে একটা শক্ত পদার্থ থাকছে, মানে সেটা পিছলে যাবে, কিন্তু খুব ধীরে 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 সরছে। অ্যাস্থেনোস্ফিয়ারের পরিচলন স্রোত এর অন্যতম কারণ। অ্যাস্থেনোস্ফিয়ারে কি রয়েছে? ম্যাগমা স্রোত রয়েছে। সেই যে স্রোতটাই হচ্ছে এই সরে যাওয়ার অন্যতম কারণ। পাতগুলো তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে, এই যে পাশাপাশি পাতগুলো রয়েছে তারা সরছে, কখনো নিজেদের দিকে পরস্পরের দিকে, কখনো দূরে যাচ্ছে, কখনো পাশাপাশি এইভাবে একটা এদিকে একটা ওদিক যাচ্ছে, ঘর্ষণ করে করে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে পাত সীমানা বরাবর ভূমিকম্প স্বাভাবিক। যখন এই বিরাট বড় বড় আকারের দুটো পাত পরস্পরের সঙ্গে এসে ধাক্কা লাগবে দুপাশ থেকে ধীরে ধীরে, কিংবা পরস্পর থেকে দূরে সরে যাবে, একটার সঙ্গে একটা ঘর্ষণ করবে, সেখানে কম্পন হবে। সেখান থেকেই কি হচ্ছে না, সেখান থেকেই তোমার ভূমিকম্প, অগ্নুৎপাত, ভঙ্গিল পর্বত, সমুদ্রখাত, দ্বীপমালা প্রভৃতি সৃষ্টি হচ্ছে। পৃথিবীতে মোট 7টি বড় বড় পাত এবং 8টি মাঝারি ও 20টি ছোট পাত রয়েছে। তাহলে মোট পাত কটা? 7, 8, 15, 20, 35টা। 7টা বিরাট বড়, 8টা মাঝারি আর 20টা ছোট ছোট পাত রয়েছে। 7টি বড় পাত হলো ইউরেশীয় পাত। ইউরেশীয় মানে ইউরোপ আর এশিয়া মহাদেশ মিলে মিশে একটা পাত। ওকে। ভারতীয় পাত অর্থাৎ হিমালয় পর্বতের দক্ষিণ দিকটা, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, প্রশান্ত মহাসাগর তলাদেশ, আফ্রিকা পাত এবং আন্টার্কটিকা পাত। এই 7টা বড় বড় পাত রয়েছে। এছাড়া 8টা মাঝারি আর 20টা ছোট ছোট পাত আছে। পাতের চলন ও ভূতত্ত্বীয় ঘটনা আগেই বলা হয়েছে। ভূত্বকের এই পাতলা পাতগুলো সর্বদা ধীর গতিতে সঞ্চরণশীল। সাধারণভাবে দেখা যায় সমুদ্র তলদেশে পাতের সীমানা বরাবর দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে সমুদ্রের তলদেশে যে ফাঁকের সৃষ্টি হয় তা দিয়ে ভূ অভ্যন্তরে ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে। এই ম্যাগমা পরে শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বক বা নতুন পাত তৈরি করে এবং সমুদ্রের তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে। এই পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে অপসারী বা গঠনকারী পাত সীমানা বলা হয়। অর্থাৎ যখন দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয় অপসারী বা গঠনকারী পাত সীমানা। এই অঞ্চলে ভূমিকম্প, অগ্নুৎপাত অত্যন্ত স্বাভাবিক ঘটনা। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ধরনের ঘটনা দেখা যায়। ছবিও দিয়ে দিয়েছে এখানে দেখো। অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে। ভারী পাত তো তলায় থাকে, হালকা পাত উপরে থাকে, তলায় প্রবেশ করে যায়। এর ফলে নিমজ্জিত পাত্রীর গলন হয়। যে পাতটা তলায় চলে গেল, পৃথিবীর ভেতরটা যেহেতু গরম, তাহলে সেই ভূপৃষ্ঠটা গলতে শুরু করবে। সমুদ্র খাতের সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা দেখা যায়। দুটো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের ওপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এভাবেই গড়ে উঠেছে। পাত দুটোর একটি সামুদ্রিক আর একটি মহাদেশীয় হলে মাঝের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। আমেরিকার পশ্চিমবঙ্গের রকি ও আন্দিজ পর্বতমালা এইভাবে সৃষ্টি হয়েছে। আবার পাত দুটো মহাদেশীয় হলে সংঘর্ষের ফলে মাঝের সংকীর্ণ সমুদ্রের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এইভাবে ইউরেশীয় ও ভারতীয় এই দুই মহাদেশীয় পাতের মাঝে 33 সাগরের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। এই ধরনের পরস্পরমুখী পাত সীমানাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলা হয়। তাহলে আগেরটা হলো অপসারী, দূরে সরে যাওয়া, ওর কাছে চলে আসা। দুটো পাত যখন দুদিক থেকে সরে আসছে তখন তাদের মাঝখানে যা কিছু থাকবে সেগুলোর কি অবস্থা হবে? যে পাতটা ভারী সেটা তলায় নামবে, সেটা গলে যাবে, কারণ ভেতরটা গরম। যে পাতটা হালকা সেটা ওপরে থাকবে এবং এদের মাঝখানে যে সব পলি থাকবে সেগুলো ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে গিয়ে কি হবে না, নানা রকম ভূমি তৈরি করবে। যেমন দুটো মহাসাগরীয় পাত পরস্পরের সঙ্গে
সংঘর্ষ হয়ে জাপান বা ওই জাতীয় দ্বীপপুঞ্জগুলো তৈরি করেছে। মহাসাগরীয় এবং মহাদেশীয় পাতের মধ্যেও এই ঘটনা ঘটতে পারে, যেমন আন্দিজ এবং রকি পর্বতমালা ওইভাবে তৈরি হয়েছে। আর যদি দুটো মহাদেশীয় পাত থাকে, তার মাঝখানে কোনো অগভীর সমুদ্রের পলি থাকে, তখনও সেটা ভঙ্গিল পর্বত তৈরি করে, যেমন হিমালয় পর্বতমালা। ভারতীয় পাত আর ইউরেশীয় পাতের মাঝখানে তেথিস সাগরের ভূমি বা পলি ভাঁজ খেয়ে ওপরে উঠে তৈরি হয়েছে। বোঝা গেল? এইরকম পাতকে আমরা কি বলবো? অভিসারী, মানে কাছাকাছি আসছে। কিছু ক্ষেত্রে পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প, চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয়। এই সীমান্তে পাতের ধস বা সৃষ্টি কিছুই হয় না, একে নিরপেক্ষ সীমানা বলা হয়। তাহলে যখন দূরে সরে যাচ্ছে তখন গঠনকারী, কারণ দূরে সরে গেলে যে ফাঁকগুলো, সেখান থেকে পৃথিবীর তলদেশের ম্যাগমা ওপরে উঠে এসে নতুন নতুন ভূমি তৈরি করছে। আর যখন পরস্পরের কাছে এলো, তখন তাদের মাঝখানের পলি ভাঁজ খেয়ে নষ্ট হয়ে অন্য কিছু তৈরি হচ্ছে, এবং একটা পাত ভারী বলে তলায় গিয়ে গলে গিয়ে নষ্ট হচ্ছে, তাই বিনাশকারী। কিন্তু যখন দুটো পাত পাশাপাশি ঘর্ষণ করে সরছে, কিছুই তৈরি হচ্ছে না বা ধ্বংস হচ্ছে না, তাই তার নাম হচ্ছে নিরপেক্ষ সীমানা। ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিস চ্যুতি এরকম সীমানার উদাহরণ। এই চ্যুতি বরাবর প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তরে এবং উত্তর আমেরিকা পাত দক্ষিণে সরছে। প্রশান্ত মহাসাগরের যে পাত সেটা উত্তরে সরছে, আর আমেরিকা মহাদেশের যে পাত, উত্তর আমেরিকা মহাদেশের পাত, সেটা দক্ষিণে সরছে। সান আন্দ্রিস চ্যুতির ছবি তোমাদের বইয়ে এখানে দিয়েছে, দেখবে। বলছে 1 থেকে 2.5 কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে তারা হলো নবীন ভঙ্গিল পর্বত, যেমন রকি, আন্দিজ, আল্পস, হিমালয়। 20 কোটি বছরেরও আগে সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলো প্রাচীন ভঙ্গিল পর্বত, যেমন উরাল বা ইউরাল, অ্যাপেলিসিয়ান, আরাবল্লী প্রভৃতি। নামগুলো মনে রাখবে। এবারে বলছে পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন? পাত যদি সঞ্চালন হয় আমরা বুঝতে পারি না কেন? না, পাতগুলো বিভিন্ন গতিতে অনুভূমিকভাবে সঞ্চালিত হয়, পাশের দিকে সরে। মানে কি, দুটো পাত এইভাবে পাশাপাশি সরে কাছে আসে, দূরে যায়, বা এইভাবে সরে অনুভূমিকভাবে সরে। এই চলন এত ধীর আর সুদীর্ঘ সময় ধরে চলে যে আমরা তা বুঝতেই পারি না। প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে 10 সেন্টিমিটার করে পশ্চিমে সরে যাচ্ছে, আবার আমেরিকান পাত পশ্চিমে সরছে বছরে মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার। তবে পাতের চলনের ফলে সৃষ্ট ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ধস প্রভৃতি আমাদের নজরে আসে। এবার তোমাদের এখানে একটা কাজ দিয়েছে, সেই ছকগুলো পরিষ্কার করে একদম বুঝিয়ে দিয়েছে কিভাবে কি তৈরি হচ্ছে, সেগুলো দেখবে একটু বইটাতে। আমি তো প্রশ্ন দেবই, এরা বইয়ের প্রশ্ন। ওকে, তারপর অগ্ন্যুৎগমন বা ভলক্যানিজম। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অন্যতম ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। ভয়ঙ্কর অবশ্যই, কিন্তু সুন্দর দৃশ্য। এই মুহূর্তে পৃথিবীতে একাধিক জায়গায় অগ্ন্যুৎপাত হচ্ছে। এই যে কথা বলছি আমরা, এখনো হচ্ছে। উত্তপ্ত গলিত পদার্থ, গ্যাস, বাষ্প, ছাই, ভস্ম উৎক্ষিপ্ত হচ্ছে। আগুনের স্রোতের মতো লাভা ছড়িয়ে পড়ছে আশেপাশে। ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীর শান্তভাবে বেরিয়ে আসার প্রক্রিয়া হলো অগ্ন্যুৎগম, ভলক্যানিজম। আর অগ্ন্যুৎপাতের উৎসগুলো হলো আগ্নেয়গিরি বা ভলক্যানো। অগ্ন্যুৎগমের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে। এইভাবে বারবার অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির পর্বতের আকার ধারণ করে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয় বলে একে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত বলে। আগ্নেয় পর্বতের অপর নাম সঞ্চয়জাত পর্বত। জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এই জাতীয় পর্বত। সুতরাং আগ্নেয়গিরি হলো অগ্ন্যুৎপাতের উৎস ও ফলাফল। নামগুলো মনে রাখবে: জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এই জাতীয় পর্বত। বিশেষ কথা, সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্ন্যুৎপাত হয়ে চলেছে। উৎক্ষিপ্ত লাভা, ছাই, আগ্নেয় পদার্থ স্তরে স্তরে জমে শীতল ও কঠিন হয়ে ভূত্বকের অনেকটা অংশ গঠন করেছে। সৃষ্টির আদিলগ্নে আগ্নেয়গিরি নির্গত জলীয় বাষ্প থেকেই ঘনীভবনের মাধ্যমে সাগর বা মহাসাগর তৈরি হয়। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে অগ্ন্যুৎগমের মাধ্যমেই
পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়ে বর্তমানের অনুকূল অবস্থায় পৌঁছেছে। পাত সংস্থান তত্ত্ব অনুসারে অভিসারী মানে কি, যেগুলো কাছাকাছি আসে, পাত সীমানায় বিস্ফোরণ সহ অগ্নুদ্গম ঘটে, আর অপসারী ও নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে অগ্নুদ্গম ঘটে। অর্থাৎ যখন কাছে আসে পাতগুলো, সেখানে কোনো অগ্নুদ্গম হলে সেটা বিস্ফোরণ সহ হবে, আর দূরে সরে যাচ্ছে বা পাশাপাশি সরছে নিরপেক্ষ পাত সীমানা, সেখানে শান্তভাবে অগ্নুৎপাত হবে। একে বিদার অগ্নুদ্গম বলে। এরকম বিদার অগ্নুদ্গমের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে লাভা মালভূমি, যেমন দাক্ষিণাত্য মালভূমি বা লাভা সমভূমি সৃষ্টি হয়। অগ্নুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয়, তাই অগ্নুদ্গম এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া, ভূগঠন করে, পৃথিবী গঠন করছে, পৃথিবীর তল গঠন করছে। সৃষ্টির সময় থেকে পৃথিবীতে একাধিক ভূগাঠনিক প্রক্রিয়া কাজ করে চলেছে। ভূ অভ্যন্তরে হঠাৎ কোনো ভূ আলোড়নের বহিঃপ্রকাশ হলো অগ্নুৎপাত এবং ভূমিকম্প। ছক দিয়েছে এবার এখানে দেখলে। ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া দু প্রকার, অন্তর্জাত আর বহির্জাত, ভেতরের বাইরের। অন্তর্জাতকই দুভাগে ভাগ করেছে, দীর্ঘ সময়ব্যাপী কার্যকর, কম সময়ব্যাপী কার্যকর। আর বহির্জাত চার ভাগে, নদী, বায়ু, হিমবাহ এবং সমুদ্র তরঙ্গের দ্বারা তৈরি। কম সময়ে দুভাবে হতে পারে, এক অগ্নুদ্গম আর দুই হচ্ছে ভূমিকম্প। এবার জেনে নেওয়া যাক অগ্নুদ্গম কিভাবে হয়। পৃথিবীর অভ্যন্তর অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে, তাই না? আমরা আগের দিনে পড়েছিলাম গুরুমণ্ডলে 2000 ডিগ্রি সেলসিয়াসে স্বাভাবিকভাবে শিলা গলে যাওয়ার কথা, কিন্তু ওপরের স্তরের প্রবল চাপে গলনাঙ্ক বেড়ে যায়, ফলে শিলা আংশিক গলে পিচ্ছিল হয়ে প্লাস্টিকের মতো প্রবাহিত হয়। চাপ বাড়লে গলনাঙ্ক বাড়ে, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে কমতে পারে, আমরা ভৌতবিজ্ঞানে পড়বো। বরফের ক্ষেত্রে গলনাঙ্ক কমে যায়, কিন্তু শিলার ক্ষেত্রে গলনাঙ্ক বাড়ে, ফলে সহজে গলে না, গলে যাওয়ার কথা কিন্তু গলে না, ফলে একটা অর্ধতরল অবস্থা হয়, পিচ্ছিল অবস্থা তৈরি হয়। বহির্গুরুমণ্ডলের কোনো কোনো অংশে শিলা সম্পূর্ণ গলে যায়। এই গলিত ম্যাগমার ঘনত্ব কম হয় এবং আশপাশের অর্ধগলিত শিলার তুলনায় হালকা বলে ওপরের দিকে উঠতে শুরু করে। যেটা অর্ধগলিত শিলা, তার তুলনায় গলিত শিলাটা হালকা বলে ওপরের দিকে উঠতে শুরু করে। ম্যাগমা যত ওপরে ওঠে, চাপ এবং গলনাঙ্ক দুটোই তত কমে যায়। ওপরে উঠলে কি হবে? চাপ কমবে, চাপ কমলে গলনাঙ্ক কমবে। তরল ম্যাগমার জলীয় অংশ গ্যাস ও জলীয় বাষ্প রূপে রূপান্তরিত হয়। এই বাষ্প গ্যাস মিশ্রিত ম্যাগমা প্রবল চাপে ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছে, যেই ফাটল পেয়েছে অমনি সেখান থেকে বেরিয়ে আসবে, উৎক্ষিপ্ত হয়। ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে বলে ম্যাগমা, আর ভূপৃষ্ঠের বাইরে নির্গত হয় যখন, তখন তার নাম হয় লাভা। ঠিক আছে? এখানে পরিষ্কার সুন্দরভাবে আমাদের প্রক্রিয়াটা বলেছে, কিন্তু আমরা পরীক্ষা দেবো কি? এনএমএস। কেমন প্রশ্ন করবে? এমসিকিউ। ফলে এত ব্যাখ্যা ডিটেলসে আমাদের মুখস্থ রাখতে হবে না, আমরা এখান থেকে মূল নির্যাসটুকু নিয়ে নেব। ঠিক আছে? ভালো করে পড়তে হবে, বিষয়টা জানতে হবে, প্রশ্নগুলোর উত্তর ঠিক ঠিকভাবে করতে হবে। 10টা দিলে 10-এ 10 পেতে হবে। চলো আর একটুখানি পড়বো আজকে। আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ, এটা পড়ে আমি আজকে শেষ করব। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের: সিসিলি দ্বীপের অ্যাডনা, লিপারি দ্বীপের স্ট্রম্বোলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, কিলাওয়া, ভারতের ব্যারেন। এই ধরনের আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে বা প্রায়শই অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে। এর নাম কি দেবো? সক্রিয় আগ্নেয়গিরি। ইটালির ভিসুভিয়াস অবিরাম, আর ইটালির স্ট্রম্বলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। অবিরাম মানে একটা না, সবিরাম মানে মাঝে মাঝে বিরতি নেয়, কিছুদিন বিরতি নিয়ে আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়ে যায়। এবারে কি? জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এই ধরনের আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে। একে বলে সুপ্ত আগ্নেয়গিরি। মানে কি? হালকা ঝিমুনি ভাব আছে, জেগে উঠতে পারে, বাট এখন জাগছে না। এই ধরনের আগ্নেয়গিরিগুলো অত্যন্ত বিপজ্জনক, কারণ কখন জাগবে কেউ জানে না। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টে শহর ধ্বংস করে দিয়েছিল। বুঝতে পারছো?
সবিরাম তাও ভালো। সারাক্ষণ আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, ধারে কাছে যাওয়ার দরকার নেই বাবা, ওখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, গেলে জীবনহানি করতে পারে। কিন্তু যেটা দীর্ঘদিন চুপচাপ আছে, নিরীহ পাহাড়, ওপরে জঙ্গল হয়ে গেছে, বন হয়ে গেছে, ঘুরতে যাচ্ছি, পার্ক তৈরি করে ফেলেছি, কোথায় কিচ্ছু নেই, হঠাৎ করে অগ্নুৎপাত আরম্ভ হয়ে গেল, ফলে কিন্তু বিপজ্জনক। ঠিক আছে, ইন্দোনেশিয়াতে তোমার হঠাৎ করে ক্রাকাতোয়া জেগে উঠে 3টে শহর ধ্বংস করে দিয়েছিল। মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের প্রোপো, এই ধরনের আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই। এগুলো মৃত আগ্নেয়গিরি। ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে 1852 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত দেখা দেয়। সেই জন্য আমরা ব্যারেনকে তোমার ওই সক্রিয় আগ্নেয়গিরির আওতায় ফেলেছি। অনেকদিন পরে 1852 পর 1991, তাও সক্রিয়, মানে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হতেই পারে যখন তখন। এবার দেখো পৃথিবীর মানচিত্রে আগ্নেয়গিরিগুলোর অবস্থান দেখিয়েছে, দেখেছো, প্রশান্ত মহাসাগরের চারিদিকে। তারপরে এই যে উত্তর আমেরিকার পশ্চিম উপকূল, এশিয়ার পূর্ব উপকূল জুড়ে একেবারে চারিদিকে একদম পুরো ঘিরে রয়েছে, তাই না, বেল্টের মতো করে। একে বলে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। মেখলা মানে কোমর বন্ধনী, ওই যে মেয়েরা আগেকার দিনে পরতো, রূপোর তৈরি বা সোনার তৈরি, কোমরে বাঁধা থাকতো, তো সেরকম দেখো মেখলার মতো একদম পুরো, একদম এই যে এখান থেকে শুরু করে পুরো একদম একটানা বাঁধা আছে গোল হয়ে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আটলান্টিক মহাসাগরের এখানে 2-1টা রয়েছে, এবং এই যে ভূমধ্য সাগরের চারিদিকে ইতালি স্ট্রমলি, যে আমরা ইতালি ভিসুভিয়াস, এই জায়গাগুলো এখান থেকে এসে এই আফ্রিকায় 2-1টা রয়েছে। ঠিক আছে, বোঝা গেল। অগ্নুদ্গম সহজ করে বুঝে নিতে বলেছে। এখানে তোমার ওই একটা ওই গরম জলের মধ্যে কিছু তোমার ওই রং টং দিয়ে, তার মধ্যে একটা রাবারের ব্যান্ড দিয়ে গরম জলের ওই মুখটা বেঁধে দিয়ে জলের মধ্যে বসিয়ে দিয়ে ফুটো করে দিয়েছে। ফলে সেখান থেকে কি হবে, গরম জল হালকা, যেই ফুটো করে দেবে ভেতরে রঙিন জল হু হু করে উপরে উঠবে। এটা দেখতে খুব সুন্দর হবে। একবার দেখা যায় আমরা করে দেখাতে পারি কিনা। ঠিক আছে, আমি চেষ্টা করবো তোমাদের জন্য এটা করে দেখানোর, কেমন লাগে। তো ঠিক আছে, এই পর্যন্তই আমরা পড়লাম। এরপর দিন আমরা পরের অংশটুকু শেষ করব, এবং এটার উপরে ভিত্তি করে তোমাদের ইতিহাস আর ভূগোলের প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। উত্তরগুলো করো এবং চেষ্টা করো 100% নাম্বার পেতে। তাড়াহুড়ো নয় যে স্যার প্রশ্ন দিয়েছে আমাকে উত্তর করতে হবে, আমি পড়ে ফেলেছি বই, কেন নয়। আমার টার্গেট থাকবে 100% নাম্বারটা কি করে পাবো। ঠিক আছে, তাড়াতাড়ি করে প্রশ্নের উত্তর করা তোমার টার্গেট নয়, তোমার টার্গেট কি করে আমি ফুল মার্কসটা পাবো। ওকে, চলো, কথা শুনবে কিন্তু।